নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। বাংলাদেশে শুরু ভোট গ্রহণ, ভোটের সঙ্গেই গণভোট। 4 প্রশ্নের রায় দিচ্ছেন ভোটাররা। আওয়ামী লীগের বয়কট কতটা প্রভাব ফেলবে, নজর সকলের। ভোট কেন্দ্র তৈরি নিয়ে বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল 78টি বহুতল আবাসনে তৈরি হবে বুথ। কোন কোন আবাসনে বুথ করা হবে তার তালিকা প্রকাশ আগামী 25শে ফেব্রুয়ারি। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ফের একবার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিস্তারিত নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেলের মানচিত্রে বড় পরিবর্তন, একদিকে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের অনুমোদন, অন্যদিকে দুটি রুটের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন। 13 ফেব্রুয়ারি শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠক। ভোট প্রস্তুতি, এসআইআর এর শুনানি পর্বের শেষ পর্যায়ে কেমন চলছে, শংসাপত্র যাচাই সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখতে বৈঠক বলেই কমিশন সূত্রে খবর। 13 ফেব্রুয়ারি শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে। ভোট প্রস্তুতি, এসআইআর এর শুনানি পর্বের শেষ পর্যায়ে কেমন চলছে, শংসাপত্র যাচাই সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখতে বৈঠক বলে কমিশন সূত্রে খবর। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত মাঠে ময়দানে ভোট প্রস্তুতি কত দূর, এসআইআর শেষ হলেই নির্বাচন ঘোষণা হলে জেলা স্তরে প্রস্তুতি কতটা তা খতিয়ে দেখতে বৈঠক। এছাড়াও এসআইআর কাজে শংসাপত্র যাচাই নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর। কবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কত দফায় ভোট হবে তা জল্পনা শুরু হয়েছে। আগামী মাসের 1 ও 2 তারিখ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর দোল মিটে গেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে বলেই সূত্রের খবর। কয়েক দফায় ভোট হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। 4 দফায় ভোট হতে পারে বলেও সূত্রের খবর। সেই হিসেবে এপ্রিলে ভোট শেষ করতে চাইছে কমিশন। এদিকে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। 25 তারিখ কোন কোন বহুতল আবাসনে বুথ করা হবে সেই তালিকা সামনে আনবে কমিশন। সব মিলিয়ে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তেমন ভোট যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। আসন্ন বিধানসভা নির্বাচনে আবাসনে ভোট কেন্দ্র তৈরি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল 78টি বহুতল আবাসনে তৈরি হবে বুথ। তবে কোন কোন আবাসনে বুথ করা হবে সেই তালিকা প্রকাশ করা হবে আগামী 25শে ফেব্রুয়ারি। আসন্ন বিধানসভা নির্বাচনে আবাসনে ভোট কেন্দ্র তৈরি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়। কিন্তু বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল 78টি বহুতল আবাসনে বুথ তৈরি হবে। তবে কোন কোন আবাসনে বুথ করা হবে সেই তালিকা প্রকাশ করা হবে আগামী 25শে ফেব্রুয়ারি। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। পাশাপাশি আরও খবর, যেহেতু এবার প্রায় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে, তাই বুথের সংখ্যাও কমে যাবে। রাজ্যের বহুতলগুলিতে বুথ তৈরি নিয়ে কমিশনের সিদ্ধান্ত নিয়ে একাধিক অভিযোগ ওঠে। বাসিন্দাদের একাংশের যুক্তি ছিল আবাসনে বুথ তৈরি হলে তাদের প্রাইভেসি ও শান্তি বিঘ্নিত হবে। অন্য অংশ অবশ্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। বহুতল আবাসনে বুথ করার পিছনে নির্বাচন কমিশনের যুক্তি ছিল অন্য জায়গায় বুথ হওয়ায় আবাসিকে ভোট দিতে যান না, এতে ভোটদানের হার কমে যায়। কমিশনের আশা বহুতলগুলিতে বুথ তৈরি হলে অনেক বৃদ্ধ ভোটার এবার ভোট দেবেন। আবাসনে বুথ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন তিনি। কিন্তু কার্যত সেই আপত্তি উড়িয়ে কমিশন জানিয়েছিল 300রও বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে। প্রসঙ্গত বিজেপির রাহুল সিনহা, শিশির বাজোরিয়ারা বহুতল আবাসনে বুথের আবেদন জানিয়েছিলেন। তৃণমূল কটাক্ষ করেছিল
কমিশন যে বিজেপির বি টিম তা আবারও স্পষ্ট হয়ে গেল। এখন সিইও দফতরটা বিজেপি পার্টি অফিসে নিয়ে এলেই হয়ে যায়। সেই সময় কমিশন জানিয়েছিল, কলকাতা সহ রাজ্যের 7টি জেলায় মোট 69টি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে রাজ্যে 78টি আবাসনে বুথ হবে। তবে কোন জেলায় কত তা তালিকা প্রকাশ হলেই জানা যাবে। অন্যদিকে প্রকাশিত খসড়া তালিকায় এখনো পর্যন্ত 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এছাড়াও শুনানি পর্যায়ে প্রায় 5 লক্ষ ভোটার উপস্থিত হননি। তাদের পাওয়া না গেলে নাম বাদ যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও খসড়া তালিকায় নাম থাকা অনেকের নাম বাদ যেতে পারে বলেও অনুমান। সেই হিসেব ধরে 63 লক্ষেরও বেশি নাম বাদ যেতে পারে। তাই বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা কমে যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বড় বৈশিষ্ট্য ছিল প্রশ্নের ধরনে পরিবর্তন। আগে সেমিস্টারে যেখানে মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল, সেখানে এবার পরীক্ষার্থীদের মোকাবিলা করতে হয়েছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিয়ে। তাই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এবং অনেকেই বলছে তাদের ব্যাচ নাকি গিনিপিগ ব্যাচ। উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টার প্রথম পরীক্ষার মধ্য দিয়ে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। বুধবার সকাল 10টায় রাজ্য জুড়ে একযোগে শুরু হয় এই পরীক্ষা। প্রায় 7,10,000 পরীক্ষার্থী বসে শেষ সেমিস্টারের প্রথম পরীক্ষায়। প্রশাসন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই পক্ষই এই পরীক্ষা নির্বিঘ্ন করতে আগাম করা প্রস্তুতি নিয়েছিল। তার ফলও মিলেছে, বড় কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি। এবারের পরীক্ষার একটি বড় বৈশিষ্ট্য ছিল প্রশ্নের ধরনে পরিবর্তন। আগের সেমিস্টারে যেখানে মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল, সেখানে এবার পরীক্ষার্থীদের মোকাবিলা করতে হয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন। সংসদে স্পষ্ট নির্দেশ ছিল উত্তর লিখতে হবে নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে। আলাদা করে কোনো লুজ শিট বা অতিরিক্ত কাগজ দেওয়া হয়নি। মূল উত্তরপত্রের নির্দিষ্ট জায়গাতেই লিখে শেষ করতে হয়েছে। ফলে অনেক পড়ুয়াকেই পরিকল্পনা করে উত্তর লিখতে হয়েছে। কোন প্রশ্নে কতটা লিখবেন তা আগে থেকেই ভেবে নিতে হয়েছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে কিছু পড়ুয়া খুব উগরে দিয়েছে। অনেকেই নিজেদের গিনিপিগ ব্যাচ বলে উল্লেখ করে দাবি করে, নতুন সেমিস্টার পদ্ধতি ও প্রশ্নের ধরনে হঠাৎই বদল এনে তাদের উপর এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাদের কথায়, আমাদের দিয়ে এক্সপেরিমেন্ট করা হলো। আশা করি পরের ব্যাচগুলো এই অভিজ্ঞতা থেকে উপকৃত হবে। যদিও একই সঙ্গে তারা এটাও স্বীকার করেছে যে যারা প্রশ্ন তৈরি করেছেন বা এই পদ্ধতি চালু করেছেন, তারা নিশ্চয়ই বিষয়টি গভীরভাবে ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি বড় অভিযোগ উঠেছে প্রস্তুতির সময় নিয়ে। একাংশ পড়ুয়ার দাবি 6 মাসের সেমিস্টার গ্যাপ থাকলেও বাস্তবে পড়ার জন্য পুরো সময় তারা পায়নি। নানা কারণে হাতে এসেছে মোট 4 মাসের মতো সময়। এত অল্প সময় বিশাল সিলেবাস শেষ করা অনেকের পক্ষেই অসম্ভব। তাই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তাতে বেশ চাপ অনুভব করেছেন তারা। এই সমস্ত অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত সংসদের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংসদের তরফে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যে কড়া নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে তা সকলেই স্বীকার করেছেন। বৃহস্পতিবার সকাল 9:50 সব কেন্দ্রে প্রশ্নপত্র বিলি হয় এবং ঠিক 10টায় পরীক্ষা শুরু হয়। প্রত্যেকটি কেন্দ্রে ছিল পর্যাপ্ত গার্ড, মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনিয়ম রুখতে বাড়তি সতর্কতা। গার্ড দেওয়ার জন্য আশপাশের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও কাজে লাগানো হয়। পাশাপাশি নির্বাচনের আবহ এবং এসআইআর এর দায়িত্ব যাতে পরীক্ষায় প্রভাব না ফেলে, সেই জন্য নির্বাচন কমিশন স্কুল পরিদর্শকদের পরীক্ষার দিনগুলিতে এসআইআর এর কাজ থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। ফলে শিক্ষক ও প্রশাসনিক কর্মীরা নির্ভরভাবে পরীক্ষার দায়িত্ব পালন করতে পেরেছেন। পড়ুয়াদের সুবিধার কথাও ভেবেছে পরিবহন দপ্তর। সকাল সকাল যাতে কেউ কেন্দ্রে পৌঁছতে সমস্যায় না পড়ে, সেজন্য রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস। পুলিশের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে পুলিশের সক্রিয় উপস্থিতি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছে।
সব মিলিয়ে শেষ সেমিস্টার প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। যদিও প্রশ্নের ধরন এবং প্রস্তুতির সময় নিয়ে পড়ুয়াদের মধ্যে রয়েছে অসন্তোষ, তবু প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো বড় ত্রুটি ধরা পড়েনি। এখন দেখার সংসদ পড়ুয়াদের এই প্রতিক্রিয়াগুলি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ভবিষ্যতে সেমিস্টার পদ্ধতিকে আরও পড়ুয়া বান্ধব করতে কী পদক্ষেপ নেয়। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার প্রান্তিক মানুষদের জন্য সুখবর। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এবার হার্নিয়া, হাইড্রোসিল, ফিসারেক্টমি ও আর্থোস্কোপিক অস্ত্রোপচার করা যাবে বেসরকারি হাসপাতালে। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। বাংলার প্রান্তিক মানুষদের জন্য এবার সুখবর। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার হার্নিয়া, হাইড্রোসেল, ফিসারেক্টমি ও অর্থোস্কোপিক অস্ত্রোপচার করা যাবে বেসরকারি হাসপাতালে। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালুর পরে ওই 4টি অস্ত্রোপচারের সুযোগ মিলত না বেসরকারি হাসপাতালগুলিতে। কারণ হিসেবে স্বাস্থ্য দপ্তরের যুক্তি ছিল, সরকারি পরিকাঠামোতে ওই সমস্ত অস্ত্রোপচারের উন্নত সুবিধা রয়েছে, কিন্তু এবার বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা যাবে এই 4টি অস্ত্রোপচারের ক্ষেত্রে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোনো সরকারি হাসপাতালে যদি হার্নিয়া, হাইড্রোসেল, ফিসারেক্টমি অস্ত্রোপচার করতে সমস্যা থাকে এবং সংশ্লিষ্ট চিকিৎসক যদি তা লিখে দেন, তাহলেই বেসরকারি হাসপাতালে ওই অস্ত্রোপচারের সুযোগ মিলবে। কোনো দুর্ঘটনায় আহত রোগীর অর্থোস্কোপিকের প্রয়োজন হলে একমাত্র সেটি স্বাস্থ্যসাথী প্রকল্পের বেসরকারি হাসপাতালেই করা যাবে। কিন্তু কোল্ড ওটি অর্থাৎ যে অস্ত্রোপচার পরে করা যায়, সেক্ষেত্রে অর্থোস্কোপিক বেসরকারিতে করা যাবে না। স্বাস্থ্য দপ্তরের এক কর্তার কথায়, সাধারণ মানুষের কথা ভেবেই এই গেটকিপিং ব্যবস্থার কিছুটা ছাড় দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দীর্ঘদিনের পর্যবেক্ষণে দেখা গিয়েছে ওই 4টি ক্ষেত্রে সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের তারিখ পেতে রোগীদের অনেক দিন ধরে অপেক্ষা করতে হয়েছে। কোথাও আবার তারিখ মিলছে না, অথচ রোগীকে অপেক্ষা করতে বসে থাকতে হচ্ছে। অন্যদিকে আরও একটি বিষয় স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণে এসেছে। সরকারি হাসপাতালে এক শ্রেণীর চিকিৎসক ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কারণ দেখিয়ে ওই সমস্ত অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে ওই চিকিৎসকই অস্ত্রোপচার করছেন। তবে গেটকিপিং নির্দেশিকা কিছুটা শিথিল করলেও কোনো চিকিৎসকেরা ওই অস্ত্রোপচার করতে পারবেন না, তা স্পষ্ট করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে নিজস্ব শল্য চিকিৎসকেরাই শুধুমাত্র ওই কাজ করতে পারবেন, কিন্তু ওই হাসপাতালে যুক্ত কোনো সরকারি চিকিৎসক তা করতে পারবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। 15 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে হবে কৃষক বন্ধুর টাকা। নবান্নে কৃষি দপ্তরের পর্যালোচনা বৈঠকে এমনটাই বার্তা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। বৈঠকে ছিলেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনাও। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ পৌঁছে দিতে হবে কৃষকদের হাতে। আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই বার্তা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন বলেই খবর। শুধু তাই নয়, কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের বাকি থাকা কাজ দ্রুত শেষ করতে হবে বলেও নির্দেশ তার। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান, শস্য বীমা, কৃষি সহায়ক যন্ত্রের মতো প্রকল্পগুলিতে কারও কোনো সমস্যা হচ্ছে কিনা তা বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে বলেই নির্দেশ মন্ত্রীর। বুধবার নবান্নে কৃষি দপ্তরের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। ভার্চুয়ালি অংশ নেন জেলার কৃষি আধিকারিকরাও। সেই বৈঠকেই মন্ত্রী জানিয়েছেন, যাবতীয় কাজ কতটা বাকি রয়েছে খতিয়ে দেখে সেই অনুযায়ী প্রতিটি জেলায় বাড়তি নজর দিতে হবে। সূত্রের খবর, খরিফ মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ 15 ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা দিয়েছেন কৃষিমন্ত্রী। কোথাও কোনো কারণে কৃষকদের এই অর্থ পেতে সমস্যা হলে তাদের বাড়ি গিয়ে তার সমাধান করবেন কৃষি আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, গত 28 জানুয়ারি থেকে এই অর্থ দেওয়ার কাজ শুরু হয়েছে রাজ্যের প্রতিটি জেলায়। বৈঠকে কোন জেলায় কাজ কতদূর এগিয়েছে তা আধিকারিকদের কাছে জানতে চান কৃষিমন্ত্রী। তার নির্দেশ, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে এই সংক্রান্ত যে সমস্ত অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে অভিযোগকারী কৃষকের বাড়ি গিয়ে সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
আধার কেওয়াইসির মতো কোনো সমস্যা থাকলেও কিভাবে তার সমাধান করা যায় তা দেখতে হবে। পাশাপাশি ক্ষেত মজুরদের কৃষক বন্ধু দেওয়ার বিষয়টি নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয় বলে খবর। ধানের ফলন আরও ভালো করতে খরিফ মরশুমের আগেই জমিতে মাইক্রো নিউট্রিয়েন্টসে জিঙ্কের পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও এদিন জেলায় কৃষি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন শোভন দেব। এই বিষয়ে জেলা আধিকারিকদের কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিতে বলেছেন মন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘার পর্যটন মানচিত্রে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত। জগন্নাথ ধাম নির্মাণের পর এবার সমুদ্র তটে বৃহৎ হোটেল প্রকল্প গড়ে তুলতে উদ্যোগী হিডকো। সূত্রের খবর, এই প্রকল্পে সম্ভাব্য বিনিয়োগ ধরা হচ্ছে ন্যূনতম 200 কোটি টাকা। দীঘার পর্যটন মানচিত্রে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত। জগন্নাথ ধাম নির্মাণের পর এবার সমুদ্র তটে বৃহৎ হোটেল প্রকল্প গড়ে তুলতে উদ্যোগী হিডকো। প্রস্তাবিত এই প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগ ধরা হচ্ছে ন্যূনতম 200 কোটি টাকা। ইতিমধ্যেই অ্যাকশনের মাধ্যমে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দীঘার পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। হিডকো সূত্রে জানা যাচ্ছে, প্রকল্প অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর আর্থিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যে কোনো সংস্থা এই নিলামে অংশ নিতে পারবে না। আবেদনকারী সংস্থা গত 3টি আর্থিক বছরে প্রতিটিকেই অন্তত 100 কোটি টাকার লেনদেন থাকতে হবে। অর্থাৎ বড় মাপের এবং অভিজ্ঞ সংস্থাকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসনের তরফে। প্রকল্পের আকার ও বিনিয়োগের গুরুত্ব বিবেচনা করেই এই শর্ত আরোপ করা হয়েছে বলে জানা গেছে। আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগমের বিজ্ঞপ্তি অনুযায়ী দীঘার পশ্চিম গদাধরপুর মৌজার মোট 34টি প্লটে হোটেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জমির পরিমাণ 6.88 একর। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তিতে আরও 12টি প্লটের উল্লেখ রয়েছে, যার আয়তন 2.29 একর। সব মিলিয়ে প্রায় 10 একর জমি জুড়ে এই বৃহৎ হোটেল প্রকল্প বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি বিস্তীর্ণ এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সব মিলিয়ে একটি প্রিমিয়াম হোটেল কমপ্লেক্স গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। হিডকো জানিয়েছে, কাজ সম্পূর্ণ করতে সর্বোচ্চ 5 বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এই সময়সূচি নিয়ে প্রশাসনিক মহলে কিছু প্রশ্ন উঠছে। কারণ দরপত্র প্রক্রিয়া চুক্তি হওয়ার আগেই রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়নের গতি কিছুটা প্রভাবিত হতে পারে বলে জল্পনা। রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য জানিয়েছেন, দীঘা বরাবরই পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে গত বছরের এপ্রিলে জগন্নাথ ধামের উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই দর্শনার্থীর সংখ্যা 1 কোটির গণ্ডি ছাড়িয়েছে। ধর্মীয় পর্যটনের সঙ্গে সমুদ্রভিত্তিক বিনোদনের মেলবন্ধন দীঘাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছে পর্যটন বিশেষজ্ঞরা। প্রশাসনের ধারণা, নতুন এই বিলাসবহুল হোটেল প্রকল্প বাস্তবায়িত হলে দীঘায় পর্যটনের সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী পর্যটন, কর্পোরেট কনফারেন্স, বিবাহ অনুষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার মতো অবকাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতির চাঙ্গা হবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে প্রশ্ন উঠছে, প্রকল্পের কাজ কবে বাস্তবে শুরু হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা সম্পূর্ণ করা সম্ভব কিনা। কারণ বড় বিনিয়োগ, জমি হস্তান্তর, পরিবেশগত ছাড়পত্র সব মিলিয়ে একাধিক ধাপ পেরোতে হবে। সব মিলিয়ে জগন্নাথ ধামের সাফল্যের পর দীঘাকে আরও বৃহত্তর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবার বড় পদক্ষেপের পথে হিডকো। সমুদ্র তটের এই জনপ্রিয় শহরকে ঘিরে নতুন প্রত্যাশা, নতুন পরিকল্পনা এবং উন্নয়নের নতুন স্বপ্ন। আগামী দিনে দীঘা কি রাজ্যের পর্যটন শিল্পের ফ্ল্যাগশিপ গন্তব্য হয়ে উঠবে? সেই উত্তর মিলবে সময়ের হাত ধরে। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা করেছে ভারত ও আমেরিকা উভয় দেশই। এবার হোয়াইট হাউসের বিবৃতি উল্লেখ করে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর জানিয়েছে, নতুন শুল্ক ধার্য হবে 7 ফেব্রুয়ারি বা তার পরে।
ভারত ও আমেরিকার মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে এবার আনুষ্ঠানিক অবস্থান জানালো মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর। তাদের জারি করা বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ভারতীয় পণ্যের ওপরে নতুন পারস্পরিক অতিরিক্ত শুল্ক কবে থেকে কার্যকর হচ্ছে। দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে। তার দাবি, রাশিয়ার কাছ থেকে তেল না কিনে এবং আগামী 5 বছরে প্রায় 45 লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে এই চুক্তি এগোচ্ছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, পারস্পরিক শুল্ক 25% কমিয়ে 18% করা হয়েছে। এই ঘোষণার পরেই মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর হোয়াইট হাউসের বিবৃতি উল্লেখ করে জানায়, নতুন 18% শুল্কের নিয়ম কার্যকর হবে ফেব্রুয়ারি বা তার পরে, এবং তারপরেই গুদাম থেকে বার করা হবে পণ্যের বিভিন্ন অংশ। অর্থাৎ ওই তারিখের পর যেসব ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশ করবে সেগুলোর ওপরে নতুন শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক বার্তা দিয়েছে, কারণ শুল্ক হার কমানো হলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য মার্কিন বাজারে প্রতিযোগিতা সহজ হতে পারে। বিশেষ করে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য, রাসায়নিক ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত পণ্যে এর প্রভাব পড়তে পারে বলে মত বাণিজ্য বিশ্লেষকদের। তবে পুরো চুক্তি ঘিরে একটি বড় প্রশ্ন রয়ে গেছে, রাশিয়ার তেল আমদানি ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, রাশিয়া থেকে তেল না কেনার শর্তেই শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত সরকার। উল্টে মঙ্গলবার সংসদীয় প্যানেলের বৈঠকে কেন্দ্রীয় সরকার জানায়, ভারত সস্তা ও উচ্চমানের অপরিশোধিত তেল যেখানে পাবে সেখান থেকেই আমদানি চালিয়ে যাবে। ভূ রাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার বিষয় বিবেচনা করেই তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত একদিকে যেমন আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে, তেমনি অন্যদিকে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কৌশলগত স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করছে। এই ভারসাম্য রক্ষা করাই এখন নয়াদিল্লির বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রা পেতে চলেছে। সব মিলিয়ে 7 ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার ঘোষণা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে রুশ তেল ইস্যু এবং শর্তাবলীর বাস্তব প্রয়োগ কিভাবে হবে সেটাই এখন নজরে আন্তর্জাতিক মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। চাপ দিয়ে ভারত পাক ম্যাচের পিচ বদলাচ্ছে টেক। চাপ দিয়ে ভারত পাক ম্যাচের পিচ বদলাচ্ছে ভারতীয় বোর্ড। সাকলাইনের মন্তব্যে বিতর্কের লাভাস্রোত। টি-20 বিশ্বকাপে কলম্বোর পিচে যা চরিত্র, তাতে দেখা যাচ্ছে সেখানকার পিচে বেশি রান হচ্ছে না। এমন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনার সাকলাইন মুস্তাক। চাপ দিয়ে ভারত পাক ম্যাচের পিচ বদলাচ্ছে ভারতীয় বোর্ড। বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনার সাকলাইন মুস্তাক। টি-20 বিশ্বকাপে কলম্বোর পিচে যা চরিত্র, তাতে দেখা যাচ্ছে সেখানকার পিচে বেশি রান হচ্ছে না। কিন্তু আপাত নিরিখে মন্তর সেই পিচের চরিত্র বিসিসিআই এর চাপে বদলে যেতে পারে। সাকলাইনের এমন মন্তব্যে বিতর্কের লাভাস্রোত বইতে শুরু করেছে। পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ভারত পাক ম্যাচের পিচও কি মন্তর থাকবে? জবাবে সাকলাইন বলেন, এখনকার দিনে হাতে উন্নত মানের প্রযুক্তি রয়েছে, তাছাড়া মাঠকর্মীরাও আধুনিক জ্ঞান সম্পন্ন। এতে কখন যে পিচ বদলে যাবে তা আপনারা জানতেও পারবেন না। আমরা সকলেই জানি আইসিসি কাদের কথায় চলে। অর্থাৎ নাম না করে বিসিসিআই এর বিরুদ্ধে কথা বলেছেন প্রাক্তন স্পিনার। তার ধারণা, ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপ দিয়ে বদলে দিতে পারে পিচ। উল্লেখ্য, কলম্বোর পিচে দেখা যাচ্ছে ব্যাটাররা সহজে বড় শট খেলতে সমস্যায় পড়ছেন। এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে কোনোটিতেই 200-র বেশি রান ওঠেনি। এই বিষয়টি মাথায় রেখে দিল্লিতে অনুশীলন করেছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা। সাকলাইনের বিতর্কিত মন্তব্যের পর আইসিসি বা বিসিসিআই তরফে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। যদিও নেটিজেনরা অবশ্য সাকলাইনকে তুলোধনা করে জানিয়েছেন, এসব না ভেবে নিজেদের দলকে খেলার দিকে মনোযোগ দিতে বলুন। তাছাড়া পাক দলের সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন সাকলাইন। তার কথায়,
ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হবে উসমান তারিক, কারণ একটা ম্যাচেও খেলেছে। কিন্তু দলে 2 পেসার এবং একজন অলরাউন্ডার থাকলে কম্বিনেশনই বদলে যায়, অনেকটা আমাদের ফাহিম আশরাফের মতো নিউজিল্যান্ডের জিমি নিসাম। কখনো 1 ওভার বল করে, কখনো 20তম ওভার বল করে। পাকিস্তানের হয়ে শেষ ওভারে বল করে তারিক, নওয়াজ, শাদাব, আবরার সফল না হলেও ফাহিম কিন্তু পেরেছে। যদিও কলম্বোর পিচ নিয়ে তার মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।